সদ্যই রিলিজ করেছে অজয় দেবগন অভিনীত আজাদ মুভিটি। স্বাধীনতার পূর্ববর্তী প্রেক্ষাপটে রচিত একটা সুন্দর গল্পের ছবি। তাহলে চলো বেশি কথা না বলে এই সিনেমার এক্সপ্লেনেশন শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আমাদের কাহিনীর পটভূমি 1920 সালের ব্রিটিশ শাসনভুক্ত ভারতের একটি গ্রামে। সিনেমার প্রথম দৃশ্যে আমরা আমাদের অন্যতম প্রধান চরিত্র গোবিন্দকে দেখতে পাই। গোবিন্দ এবং তার বোনকে তাদের দাদি মহারানা প্রতাপ এবং তার ঘোড়া চেতকের কাহিনী শোনাচ্ছিল। চেতকের বীরত্বের কাহিনী শুনতে গোবিন্দের খুবই ভালো লাগতো। তার বোন বলে যে দাদি, বয়সে তো আমি ছোট, গল্প তো আমার জন্য শোনানোর কথা, কিন্তু ওর জন্য সব সময় আমাকে ওই ঘোড়ার গল্পই শুনতে হয়। আসলে গোবিন্দ ঘোড়া খুবই ভালোবাসতো এবং সে জমিদারের আস্থা বলেই কাজ করত। কিন্তু ঘোড়া চালানো বা ঘোড়াতে ওঠা তাদের মতো সামান্য চাকরদের জন্য একদমই অ্যালাউড ছিল না। গোবিন্দ আর তার বাবা দুজনেই জমিদারের আস্থা বলে কাজ করত। গোবিন্দ তাই তার দাদিকে দুঃখ করে বলে যে দাদি, আমার মনে হয় কখনোই আর নিজের একটা ঘোড়া হবে না। এবার আমরা পরদিনের দৃশ্য দেখতে পাই। গোবিন্দ আস্থা বলে কাজ করছিল এবং সেখানেই জমিদারের মেয়ে জানকী ঘোড়া নিয়ে আসে। জানকী একদমই বিদেশি মেয়েদের মতো থাকতো। গোবিন্দ তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু স্বাভাবিকভাবেই জানকী তাকে কোনো পাত্তাই দেয় না এবং গোবিন্দকে বলে যে নিজের অকাতে থাকো। এবার গোবিন্দ একটা ঘোড়াকে জিন পরাচ্ছিল এবং তখনই অন্য একজন ঘোড়ার পিঠে একটি চাপড় দেয়। ফলে ঘোড়াটি ভাবে যে ছুটতে হবে এবং সে গোবিন্দকে নিয়েই ছুটতে শুরু করে। এবার সেটা জানকী এবং অন্যান্যরাও দেখতে পায়। জমিদার যখন জানতে পারে যে গোবিন্দ ঘোড়ায় বসেছিল, জমিদার গোবিন্দকে শাস্তি স্বরূপ চাবুকের বাড়ি মারতে বলে। জানকীর সেটা দেখে খারাপ লাগে এবং সে তার বাবাকে বারণও করে, কিন্তু জমিদার তার কোনো কথা শোনে না। গোবিন্দের বাবা জমিদারের কাছে হাত জোর করে ক্ষমা চায়। জমিদার বলে যে এখানকার মালিকও আমি আর জমিদারও আমি, তো কেউ যদি আমার ঘোড়ার ওপর ওঠে তাকে ওই ঘোড়াকে দিয়েই আমি পিষিয়ে মারি। এই বলে তিনি সেই দিনের মতো গোবিন্দকে ছেড়ে দেন। গোবিন্দের প্রচন্ড রাগ হয়, কারণ প্রথমত সে তো ইচ্ছা করে ঘোড়ার ওপর চাপেনি, আর দ্বিতীয়ত সে ভাবছিল যে জানকী হয়তো জমিদারের কাছে তার নামে নালিশ করেছে। এবার অন্যদিকে আমরা জানকীকে দেখতে পাই। তাকে তার বাবা সবসময় ইংলিশে কথা বলতে বলতো এবং মেম সাহেবদের মতো আচার আচরণ করতে বলতো, কারণ তার বিয়ে একজন ইংরেজ সাহেব জেমসের সাথে ঠিক হয়েছিল। এবার আমরা দেখতে পাই যে এই এলাকার বিভিন্ন গ্রাম থেকে ইংরেজরা জোর করে মানুষজনকে তুলে নিয়ে যেত শ্রমিক বানানোর জন্য। ঠিক একইভাবে আমরা একদিনের দৃশ্য দেখতে পাই যে এদিন ওই গ্রামের সমস্ত লোকদেরকে মজদুরি করার জন্য বিদেশ নিয়ে যাওয়া হচ্ছিল। গ্রামের লোকেদের জমি বাজেয়াপ্ত করে তাদেরকে এইভাবে শ্রমিক বানানো হতো। ব্রিটিশ অফিসাররাই এই ধরনের কাজ করাতো। এবার এই সমস্ত গ্রামবাসীদের মধ্যেই আমরা একটি পরিবারকে দেখতে পাই। একটি ছেলে এবং তার মা বাবা ছিল। ছেলেটির বাবা মা তাকে বলে যে তুই এখান থেকে পালা, এই একটাই সুযোগ। ছেলেটি যদিও তার মা বাবাকে ছেড়ে যেতে চায়নি, কিন্তু মা বাবার কথা শুনে সে সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু সে পালাতেই ব্রিটিশরা তাকে দেখতে পেয়ে যায় এবং অফিসাররা তার দিকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। তখনই আমরা দেখতে পাই অন্য কেউ একজন গুলি চালিয়ে ব্রিটিশদের মাথা ফুটো করে দেয় এবং আমরা বিক্রম সিংকে দেখতে পাই। বিক্রম তার দল বল নিয়ে সেখানে উপস্থিত ব্রিটিশদের ওপর হামলা করে এবং তাদের দলের সাথে ব্রিটিশদের দলের যুদ্ধ লেগে যায়। এইসব গোলাগুলির মধ্যে ব্রিটিশ অফিসার ওই ছেলেটির বাবাকেও মেরে দেয়, কিন্তু বিক্রম ঠিকই সেই অফিসারকে পাকড়াও করে এবং তাকে তার ঘোড়া থেকে ফেলে দেয়। কিন্তু বিক্রম অফিসারটিকে মারে না। সে অফিসারটিকে গ্রামবাসীদের সামনে নিয়ে আসে এবং ওই ছেলেটির হাতে বন্দুক ধরিয়ে বলে যে এবার তুমি এই অফিসারটিকে মারো, এবং ছেলেটি অফিসারটিকে মেরে নিজের বাবার মৃত্যুর বদলা নেয়। আসলে বিক্রম একজন স্বাধীনতা সংগ্রামী ছিল। ইংরেজদের কাছে সে একজন ডাকু, কিন্তু সাধারণ গ্রামবাসীদের কাছে সে তাদের রক্ষাকর্তা ছিল। এবার আমরা জানকীর ভাই তেজকে দেখতে পাই, যে একজন সাধারণ গ্রামবাসীকে ঘোড়ার সাথে বেঁধে ঘোড়া ছোটাচ্ছিল। তেজ বাহাদুর প্রচণ্ড অত্যাচারী ছিল এবং সে গ্রামবাসীদের জোর করে বিদেশে পাঠাতো শ্রমিক হিসাবে। আসলে জমিদাররা অন্যায়ভাবে গ্রামবাসীদের থেকে বেশি খাজনা আদায় করত। এবার সেই খাজনা দিতে না পারলেই প্রজন্মের পর প্রজন্ম জমিদারের কাছে ঋণের দায় আবদ্ধ থাকতো এবং তাই জন্যই তারা জমিদারের সব কথা শুনতে বাধ্য হতো। এবার তেজ সেখান থেকে নিজের স্ত্রী কেসারের কাছে আসে এবং আমরা কেসারকে দেখতে পাই।
তেজ তার স্ত্রীকে কেবলমাত্র একটি ভোগ্য পণ্য ছাড়া আর কিছুই মনে করত না, এবং তাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার কোনো লক্ষণই ছিল না। এবার তেজ সেখান থেকে চলে যেতেই আমরা দেখতে পাই যে জামাল নামের এক চুড়িওয়ালা কেসারের কাছে আসে, কিন্তু আমরা বুঝতে পারি জামাল আসলে কোনো সাধারণ চুড়িওয়ালা ছিল না। কেসার জামালের মাধ্যমে কারোর কাছে কোনো গোপন চিঠি পাঠাচ্ছিল। ওদিকে আমরা গোবিন্দকে দেখতে পাই। সে ঠিক করেছিল যে সে জানকীর থেকে বদলা নেবে, কারণ জানকী নালিশ করে তাকে চাবুকের বাড়ি খাইয়েছিল। গোবিন্দ তাই ঠিক করে যে হোলির দিন জানকীকে রং লাগিয়ে সে বদলা নেবে। এবার আমরা হোলির দিনের দৃশ্য দেখতে পাই। যখন সবাই রং খেলায় মত্ত ছিল, গোবিন্দ জানকীকে রং লাগিয়ে দেয় এবং জানকী রেগে গিয়ে তাকে ঠেলা মেরে একটি কুয়োর মধ্যে ফেলে দেয়। একজন সাধারণ গ্রামবাসী হয়ে জমিদারের মেয়ের গায়ে হাত দেওয়া অত্যন্ত গর্হিত অপরাধ ছিল। এবার এই কাজ করে গোবিন্দ নিজেও খুব ভয় পেয়ে যায়। সে ভাবে যে এবার না জানি জমিদার তাকে কি শাস্তি দেবে। বাকি গ্রামবাসীরাও বলে যে এবারে তো গোবিন্দের আর বাঁচারই কোনো চান্স নেই। তাই গোবিন্দ ভয় পেয়ে সেখান থেকে পালায়। পালাতে পালাতে সে একটি জায়গায় আসে, যেখানে সে একটি খুব সুন্দর কালো ঘোড়া দেখতে পায়। এবার গোবিন্দ তো ঘোড়া খুবই ভালোবাসতো, তাই জন্য সে ঘোড়াটিকে ফলো করতে থাকে। সে জানতে পারে যে ঘোড়াটির নাম হচ্ছে আজাদ, এবং গোবিন্দ দেখতে পায় যে এই ঘোড়াটি আসলে বিক্রম সিং এর ঘোড়া। এবং আমরা দেখতে পাই যে সেখানে বিক্রম সিং এর সাথে একটি মহিলাও দেখা করতে এসেছিল, এবং সেই মহিলাটি হলো কেসার। কেসার অর্থাৎ তেজের স্ত্রী। আমরা বুঝতে পারি কেসার জামালের মাধ্যমে আসলে বিক্রমের কাছে খবর পাঠাতো এবং জমিদারের হাত থেকে গ্রামবাসীদের বাঁচাতে সাহায্য করত। কেসার এবং বিক্রমের মধ্যে ভালোবাসার সম্পর্কও ছিল। কেসার বিক্রমকে বলে যে তুমি আমাকে তোমার সাথে নিয়ে চলো, কিন্তু বিক্রম তাতে বারণ করে দেয়। বিক্রম বলে যে আমি সেটা করতে পারবো না, কারণ আমার জীবন খুবই বিপদের জীবন। বিক্রম জানতো যে ব্রিটিশরা বিক্রমকে মারার জন্য পুরস্কার ঘোষণা করেছে। কেসারকে নিজের জীবনের সাথে জড়ালে তারও বিপদ হতে পারে, এবং সেটা বিক্রম মেনে নিতে পারবে না। সে বলে যে আমি যদি বেঁচে নাও থাকি, আমি চাই যেন তুমি ঠিকভাবে বেঁচে থাকো। এই বলে সে সেখান থেকে চলে যায় আজাদকে নিয়ে, এবং গোবিন্দ তাদের ফলো করতে থাকে। ওদিকে কেসার ফিরে আসলে তার স্বামী তেজ তাকে জিজ্ঞাসা করে যে কোথায় গেছিলে, এবং কেসার মিথ্যে করে বলে যে মন্দিরে গেছিলাম। তার স্বামী বলে যে তুমি কি মন্দিরে গেছিলে, নাকি তোমার ভগবান নিজেই দর্শন দিতে এসেছিল? আসলে তেজ বুঝতেই পেরেছিল যে কেসার কোথায় গেছে। তেজ বলে যে আমি চাইলে এখনই তোমাকে মেরে দিতে পারি, কিন্তু আমি তার আগে বিক্রমকে মারবো, কারণ বিক্রমকে মারলেই তোমার বেশি কষ্ট হবে। কেসার তাকে বলে যে কিন্তু তুমি কথা দিয়েছিলে যে এই কাজটা করবে না। তেজ তাকে বলে যে তুমিও তো কথা দিয়েছিলে যে তুমি আমার স্ত্রী হবে। কেসার বলে যে তুমি মনে হয় ভুলে যাচ্ছ, আমি কথা দিয়েছিলাম আমি তোমাকে বিয়ে করব, স্ত্রী হব এই কথা কিন্তু আমি দিইনি। এবং সেই বলেই সে সেখান থেকে চলে যায়। ওদিকে আমরা গোবিন্দকে দেখতে পাই, যাকে বিক্রমের দলের লোকেরা ধরে ফেলেছিল। গোবিন্দ বলে যে সে বিক্রমকে না, সে আসলে আজাদকে ফলো করছিল, কারণ ঘোড়াটিকে তার খুবই ভালো লেগেছে। বিক্রম তাই শুনে বলে যে তাই তাহলে যাও আজাদের পিঠে ওঠো। বিক্রম তো এই শুনে খুব খুশি হয় এবং আজাদের পিঠে উঠতে চায়, কিন্তু আজাদ তাকে নিজের ওপর বসতেই দেয় না এবং তাকে বারবার ফেলে দেয়। তখন বিক্রম তাকে বোঝায় যে একটা ঘোড়া কখনো তার মালিক ছাড়া অন্য কাউকে বসতে দেয় না, আর আজাদের মালিক হচ্ছে বিক্রম। তাই শুনে গোবিন্দ বলে যে আমিও একদিন আজাদের মালিক হবই হব। এবার গোবিন্দ বিক্রমের দলের সাথেই থাকতে শুরু করে, কারণ তার মনে ভয় ছিল যে গ্রামে ফিরলেই জমিদার তাকে শাস্তি দেবে। তাই জন্য সে বলে যে আমিও তোমাদের সাথে থাকবো, আমিও ডাকু হব, ডাকু হয়ে আমি জানকীর থেকে বদলা নেব। বিক্রম তখন তাকে বলে যে আমরা ডাকু না, আমরা স্বাধীনতা সংগ্রামী বিদ্রোহী, আমরা ভারতবাসীদের সাহায্য করার চেষ্টা করি। বিক্রম গোবিন্দকে আরও বলে যে তুমি যে কথায় কথায় এত জানকীর নাম নাও, তুমি কি সত্যিই ওকে অপছন্দ করো, নাকি ওকে ভালোই বেসে ফেলেছো? এই কথা শুনে গোবিন্দের আর কিছুই বলার থাকে না, কারণ এটাই তো সত্যি ছিল। সেই রাতে ডাকাত দলের এন্টারটেইন করার জন্য একটি মেয়ে ডান্স করতে আসে, কিন্তু নেশার ঘোরে এবং ভালোবাসার ঘোরে গোবিন্দ সেই মেয়েটির মুখের জায়গাতেও জানকীর মুখ দেখতে পায়। ওদিকে গোবিন্দ নানাভাবে আজাদকে পোষ্য বানানোর চেষ্টা করছিল, কিন্তু আজাদ তাকে কোনো পাত্তাই দিত না। তাই দেখে বিক্রম তাকে অন্য একটি ঘোড়া দেয়। গোবিন্দ সেই ঘোড়াটির নাম রাখে চেতক। ওদিকে গোবিন্দের বাড়ির লোকেরা তো গোবিন্দ এতদিন ফেরেনি দেখে খুবই চিন্তিত ছিল, কিন্তু এদিকে গোবিন্দ এখনো আজাদকে বশ করার চেষ্টা করেই যাচ্ছিল।
আজাদকে ইমপ্রেস করার জন্য সে অন্য একজনের সাথে কুস্তি লড়ছিল, কিন্তু গোবিন্দ বারবার হেরে যাচ্ছিল। তাই দেখে আজাদ তাকে দেখে মনে হয় হাসছিল। তাই দেখে তো গোবিন্দের খুব রাগ হয় এবং সে কুস্তিতে লোকটিকে হারিয়ে দেয় এবং সে ঘোড়াটির কাছে নিজেকে শক্তিশালী প্রমাণ করার চেষ্টা করে। গোবিন্দ বিক্রমদের সাথে থাকতে থাকতে বুঝতে পেরেছিল যে বিক্রম কোনো ডাকু না, এবং তাই জন্যই সে তাদের দলের একজনকে জিজ্ঞাসা করে যে আচ্ছা, বিক্রমের অতীত কি। এবং তখন আমরা জানতে পারি যে বিক্রম হঠাৎ এইরকম অবস্থায় কি করে পৌঁছালো। লোকটি বলে যে বিক্রম আসলে আগে একজন সাধারণ কৃষক ছিল। হঠাৎ একদিন সে দেখতে পায় একটি ব্রিটিশ অফিসার একটি ঘোড়ার বাচ্চাকে মারছে, কারণ বাচ্চাটি একটু দুর্বল ছিল এবং হয়তো মারাই যেত। কিন্তু বিক্রম অফিসারকে রিকোয়েস্ট করে যে বাচ্চাটিকে না মারতে এবং তাকে দিয়ে দিতে। অফিসারটি তাই ঘোড়ার বাচ্চাটি তাকেই দিয়ে দেয়। বিক্রম ঘোড়াটি দেখভাল করে এবং বড় করে এবং তার নাম দেয় আজাদ। এবার বিক্রমের সাথে তাদেরই গ্রামের মেয়ে কেসারের সম্পর্ক ছিল এবং তারা একে অপরকে খুবই ভালোবাসতো। তারা ঠিক করেছিল তারা বিয়েও করবে। কিন্তু তখনই জানকীর ভাই তেজের নজর পড়ে কেসারের ওপর। কিন্তু তেজ যখন জানতে পারে যে কেসারের সাথে বিক্রমের সম্পর্ক চলছে, সে বিক্রমের সব জমি বাজেয়াপ্ত করে নেয় এবং তার লোকদের দিয়ে বিক্রমের ওপর প্রচণ্ড অত্যাচার করায়। সে ঘোড়ার সাথে বিক্রমকে বেঁধে ঘোড়া ছোটায়। এই অত্যাচার দেখে কেসরা ঠিক থাকতে পারে না এবং তেজকে বলে যে ঠিক আছে, আমি তোমার সাথে বিয়ে করতে রাজি আছি, কিন্তু তুমি বিক্রমকে ছেড়ে দাও। কেসার তেজকে দিয়ে প্রমিস করিয়ে নেয় যে সে কোনোদিন বিক্রমের কোনো ক্ষতি করবে না, এবং এইভাবেই তাদের বিয়ে হয়েছিল। এবার তেজ এতটাই শয়তান ছিল, সে বিক্রমকে তো ছেড়ে দেয়, কিন্তু বিক্রমের পুরো গ্রামে সে আগুন লাগিয়ে দেয়। এবং তখন আজাদি এসে বিক্রমকে বাঁচায় এবং সেই আগুন থেকে তাকে বের করে নিয়ে যায়। বিক্রম তখন ভাবে যে সে নিজের গ্রামকে তো বাঁচাতে পারল না, কিন্তু সে এখন অন্যদের বাঁচতে সাহায্য করবে, এবং তখন থেকেই সে স্বাধীনতা সংগ্রামী বা বিদ্রোহী হয়ে ওঠে। এই সব শুনে গোবিন্দের বিক্রমের প্রতি আরো সম্মান বেড়ে যায় এবং সে বিক্রমকে কথা দেয় যে আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না। সেই সময় বিক্রমের একজন লোক এসে খবর দেয় যে কাছেরই একটি গ্রাম খালি করানো হচ্ছে এবং সেখানকার লোকেদের শ্রমিক বানিয়ে আফ্রিকা পাঠানো হচ্ছে। বিক্রম ঠিক করে তাদের আটকাতেই সে যাবে এবং এইবার গোবিন্দ তাদের সাথে যায়। তারা ব্রিটিশদের ওপর হামলা করে, কিন্তু ব্রিটিশরা আগে থেকেই তৈরি ছিল, কারণ বিক্রমের দলের একটি লোক তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। ব্রিটিশরা তাদের ওপর গুলি চালাতে শুরু করে। গোবিন্দ তার ঘোড়া থেকে পড়ে যায় এবং আহত হয়। বিক্রম গোবিন্দকে সেখান থেকে বাঁচিয়ে ঘোড়ায় তুলে পালায়, কিন্তু তখনও গোবিন্দ বুঝতে পারেনি যে বিক্রমের অলরেডি গুলি লেগে গেছিল। গোবিন্দ কাছেরই একটি গ্রামে বিক্রমকে চিকিৎসা করার জন্য নিয়ে যেতে চায়, কিন্তু বিক্রম তাতে রাজি হয় না। বিক্রম বলে যে আমি জানি আমার সময় ফুরিয়ে এসেছে, এবং বিক্রম গোবিন্দকে বলে যে তুমি আজাদকে নিয়ে যাও, ওর খেয়াল রাখো, ওকে বোঝার চেষ্টা করো, ওর মাস্টার হয়ে ওঠো। এই বলেই বিক্রম শেষ নিঃশ্বাস ত্যাগ করে। বিক্রমের মারা যাওয়াতে সবচেয়ে বেশি কষ্ট পায় আজাদ, এবং তার চোখ দিয়েও জল বেরিয়ে আসে, কারণ বিক্রম তার মালিক না, তার পরিবার ছিল। আর গোবিন্দই বিক্রমের অন্তিম সংস্কার করে এবং আজাদকে নিজের সাথে নিয়ে আসে। সবার আগে সে কেসারের ঘরের সামনে যায়। এবার কেসার আজাদকে দেখেই চিনতে পারে এবং সে গোবিন্দের সাথে দেখা করতে আসে। গোবিন্দ তাকে জানায় যে বিক্রম আর নেই। এই খবর পেয়ে কেসার প্রচণ্ড ভেঙে পড়ে এবং বুঝতে পারে যে নিশ্চয়ই তেজের হাত এর পিছনে আছে। গোবিন্দ বিক্রমের স্মৃতিস্বরূপ তার পাগড়িটা কেসারকে দেয় এবং সে পাগড়িটা দিয়ে সেখান থেকে চলে আসছিল। এমন সময় সে জানকীকে দেখতে পায়। জানকী তার ঘরে বসে পিয়ানো বাজাচ্ছিল। গোবিন্দ জানকীর রুমে প্রবেশ করে, কিন্তু জানকী তাকে দেখেও ভয় পায় না বা চেঁচায় না। জানকী উল্টে তাকে জিজ্ঞাসা করে যে এতদিন তুমি কোথায় ছিলে। গোবিন্দ তাকে বলে যে আসলে হোলির দিনের পর আমি খুবই ভয় পেয়ে গেছিলাম যে আবারও তুমি হয়তো জমিদারের কাছে আমার নামে নালিশ করে দেবে, তাই জন্যই আমি এখান থেকে পালিয়ে গেছিলাম। জানকী বলে যে আমি কখনোই আমার বাবার কাছে তোমার নামে নালিশ করিনি, আর যখন তোমাকে মারা হচ্ছিল আমারও প্রচন্ড খারাপ লেগেছিল। এই শুনে গোবিন্দ তো মনে মনে খুশি হয়, কারণ সে ভাবে জানকীও নিশ্চয়ই তাকে পছন্দ করে। জানকী তাকে বলে যে যেহেতু এখন গোবিন্দের কাছেও ঘোড়া আছে, তাহলে তারা এখন রেস করতে পারবে। গোবিন্দ খুশি মনে তাতে রাজি হয়। এবার গোবিন্দ আজাদকে নিয়ে তার বাড়ি ফিরে আসে। এতদিন পর গোবিন্দকে দেখতে পেয়ে তার বাড়ির লোকেরা খুবই খুশি হয়। গোবিন্দের বাবা আজাদকে দেখেই বুঝতে পারে যে আজাদ খুব দামি মানের একটা ঘোড়া। তাই তিনি বলেন যে এই ঘোড়াটা জমিদারকেই দিয়ে দিতে।
কারণ জমিদার যদি দেখে সাধারণ গ্রামবাসীর কাছে এমন একটা ঘোড়া আছে তাহলে উনি এমনিও এটা নিয়ে নেবেন। কিন্তু গোবিন্দ তাতে রাজি হয় না। গোবিন্দ বলে যে এটা বিক্রমের ঘোড়া, এটা কখনোই জমিদারকে দেওয়া যাবে না। গোবিন্দের বাবা বলে যে তাহলে এই ঘোড়াটা লুকিয়ে রাখতে হবে, সবার সামনে এটা রাখা যাবে না। তাই পরদিন গোবিন্দ বাড়ি থেকে দূরে একটি ফাঁকা জায়গায় আজাদের থাকার বন্দোবস্ত করে এবং নিজেও তার খেয়াল রাখার জন্য সেখানেই থাকতে শুরু করে। কিন্তু আজাদ বিক্রমের মৃত্যুতে এতটাই কষ্ট পেয়েছিল যে সে কোনো কিছুই খাচ্ছিল না, সে কেবলমাত্র মদ্যপান করছিল। এমন সময় জানকী গোবিন্দকে বুদ্ধি দেয় যে ও যদি কিছুই না খায় তাহলে ওর মদের মধ্যে কিছুটা ছোলা মিশিয়ে দাও, তাহলে ও খেয়ে নেবে। এবং তাই হয়। ফলে গোবিন্দ খুশি হয় এবং সে ঠিক করে যে পরদিন সে জানকীর সাথে রেস করবে। কিন্তু পরদিনও আজাদ তাকে নিজের ওপর বসতে দেয় না। এবার গোবিন্দ তো খুবই রেগে যায়, কারণ সে তো আজাদের এত খেয়াল রাখছে, সবকিছু করছে, তাও কেন আজাদ তাকে নিজের ওপর বসতে দেবে না। এবার জানকী বলে যে দেখো, তুমি কিন্তু আসলে আজাদের চাকর নও বা ওর কেয়ারটেকার নও, তোমাকে ওর মালিক হয়ে উঠতে হবে। আজাদের ওর মালিক দরকার, এমন একজন যে ওকে সঠিক পরিচালনা করবে। গোবিন্দ জানকীর কথা বুঝতে পারে এবং মালিকের মতো মাস্টারের মতো বিহেভ করতে থাকে এবং আজাদ তাকে নিজের ওপর বসতে দেয়। এতদিন গোবিন্দ যেটা চাইছিল সেই স্বপ্ন তার পূরণ হয়। এবার গোবিন্দ আর জানকী রেস করতে থাকে এবং এই দিনের পর থেকে তারা প্রায়ই একসাথে সময় কাটাতো এবং জানকীর ঘোড়ার সাথেও আজাদের বেশ ভাব হয়ে গেছিল। এবার একদিন তারা এইভাবেই ঘুরছিল, কিন্তু তখনই সেখানে জেমস আসে, অর্থাৎ যার সাথে জানকীর বিয়ে ঠিক হয়েছিল। জেমস আজাদকে দেখতে পায় এবং তার আজাদকে ভীষণই পছন্দ হয়। সে আজাদকে কিনতে চায়, কিন্তু গোবিন্দ বলে যে না, আমি আজাদকে বেচবো না। এই কথা শুনে জেমস আরো রেগে যায় এবং সে ঠিক করে যে যে করেই হোক না কেন ঘোড়াটাকে তার চাই। জেমস এই কথা জমিদারকে গিয়ে বলে এবং জমিদার গোবিন্দের বাবাকে ডেকে তাকে বিশাল ধমকি দেয় এবং বলে যে যদি আজাদকে আমাদের না দিয়ে দাও তাহলে তোমাদের পুরো গ্রামই উজাড় করে দেব। এবার গ্রামের লোকেরাও এইসব শুনে ভয় পেয়ে যায় এবং সবাই বলে যে আজাদকে দিয়ে দেওয়াই ভালো, কারণ আজাদ এখানে থাকলে সবারই বিপদ। তখনই সেখানে গোবিন্দের দাদি আসে এবং বলে যে আর কতদিন আমরা এইভাবে জমিদারের অত্যাচার সহ্য করব। এবার তখনই গ্রামের লোকেরা জানতে পারে যে তাদের গ্রামে একটি ঘোড় দৌড়ের প্রতিযোগিতা হবে, আর যে জিতবে সে 11,000 টাকা পুরস্কার পাবে। সেখানে গোবিন্দ আজাদকে নিয়ে আসে। গ্রামের লোকেরা আজাদকে দেখে বেশ চমকে যায়, কারণ আজাদ বেশ ভালো মানের ঘোড়া ছিল। গোবিন্দ বলে যে আমি এই রেসে পার্টিসিপেট করতে চাই, কারণ আমি যদি জিততে পারি তাহলে 11,000 টাকা পাবো, আর সেই টাকায় গ্রামের সবার ঋণ শোধ করা সম্ভব হয়ে যাবে। আর যদি আমি হেরে যাই তাহলে আমি চুপচাপ জমিদারকে এই ঘোড়াটা দিয়ে দেবো। এই কথা শুনে গ্রামের লোকেরা রাজি হয়ে যায় এবং তারা জমিদারের কাছে গিয়ে অনেক রিকোয়েস্ট করে যাতে গোবিন্দ এইবার রেসে অংশগ্রহণ করতে পারে। প্রথমে তো এই কথা শুনে জমিদার খুবই রেগে যায় যে হ্যাঁ, এদের এত সাহস। কিন্তু অন্যদিকে যেহেতু গ্রামের সব লোকেরাই ছিল, তাই জমিদার একটু চাপে পড়েই এই কথায় রাজি হয়ে যায়। ওদিকে আমরা তেজ এবং জানকীকে দেখতে পাই। তেজ প্ল্যান করছিল যে গোবিন্দের থেকে আজাদকে সে কেড়ে নেবে, কিন্তু তাই শুনে জানকী বলে যে তুমি যদি সত্যিকারে পুরুষ মানুষ হও তাহলে পুরুষ মানুষের মতোই খেলো, এই সমস্ত ছল চাতুরি করো না। এবার পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে গোবিন্দ কিছুক্ষণের জন্য আজাদের আস্তাবল ছেড়ে একটু বাইরে গেছিল, কিন্তু তখনই সেখানে একটি লোক আসে এবং আজাদের ওপর হামলা করে। এবার গোবিন্দের বাবা সেখানে চলে এসেছিল, কিন্তু লোকটি গোবিন্দের বাবাকেও মারে এবং গোবিন্দের বাবা ভালোই জখমি হয়। লোকটি আজাদকে নিয়ে সেখান থেকে চলে যায়। আসলে জেমসই এই কাজটা করিয়েছিল, কারণ জেমস চেয়েছিল আজাদ যাতে তার ঘোড়া হয়ে থাকে। জেমস আজাদকে এনে তার উপর বসতে চায়, কিন্তু আজাদ তো কখনোই তার মালিককে ছাড়া অন্য কাউকে বসতে দিত না। তাই জন্য সে জেমসকেও বারবার ফেলে দেয়। ফলে জেমস রেগে যায় এবং আজাদকে শুট করে মেরে দিতে চায়। কিন্তু তখনই জানকী সেখানে আসে এবং বলে যে তুমি আজাদকে মেরো না, ও একটা ভালো ঘোড়া, কিন্তু তুমি এর থেকেও ভালো ঘোড়া পেয়ে যাবে, তাই ওকে না মেরে ইংল্যান্ডে পাঠিয়ে দাও। এবার জেমসের এই আইডিয়াটা ভালো লাগে, তাই জন্য সে ঠিক করে সে আজাদকে ইংল্যান্ডে পাঠিয়ে দেবে। ওদিকে আমরা গোবিন্দকে দেখতে পাই। সে আস্তে বলে ফিরে এসে দেখে যে তার বাবার এই অবস্থা। সে বুঝতে পারে যে এখানে কি হয়েছিল। কিন্তু তখনই সেখানে তেজ বাহাদুরের লোকরা আসে এবং গোবিন্দকে ধরে নিয়ে যায়। তারা গোবিন্দের উপর প্রচণ্ড অত্যাচার করে। গোবিন্দকে অত্যাচারিত হতে দেখে জানকী প্রচণ্ড কষ্ট পায় এবং সে গোবিন্দকে বাঁচাতে যায়। কিন্তু কেসার তাকে বাধা দেয়। কেসার বলে যে তুমি যদি সত্যিই ওকে বাঁচাতে চাও তাহলে এখন যাওয়াটা সঠিক কাজ হবে না।
রাতের বেলা যখন কেউ থাকবে না তখন তুমি যেও। এবার জানকী রাতের বেলা গোবিন্দকে বাঁচাতে চায় এবং সে গোবিন্দকে নিয়ে সেখান থেকে পালায়। রাস্তায় যেতে যেতে জানকী গোবিন্দকে বলে যে আজাদকে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু গোবিন্দ এই খবর শুনে আর ঠিক থাকতে পারে না এবং সে তখনই ঘোড়া থেকে নেমে পড়ে এবং যে নৌকায় করে আজাদকে নিয়ে যাওয়া হচ্ছিল সেখানে পৌঁছে যায়। নৌকার সবাইকে মেরে আজাদকে ওখান থেকে নিয়ে আসে এবং সে আজাদকে নিয়ে রেসের মাঠে হাজির হয়। গ্রামের লোকেরা তাকে দেখে প্রচন্ড খুশি হয়, কিন্তু তেজ তাকে দেখে প্রচন্ড রেগে যায় কারণ সে ভেবেছিল যে হয়তো গোবিন্দ এই রেসে পার্টিসিপেটই করতে পারবে না। রেস শুরু হওয়ার আগেই কেসারও এসে বিক্রমের সেই পাগড়িটি গোবিন্দের মাথায় বেঁধে দেয় এবং গোবিন্দ তার কাছে পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ নেয়। কেসার আজাদকেও আদর করে দেয় কারণ আজাদই বিক্রমের শেষ স্মৃতিচিহ্ন ছিল এবং তারপরই রেস শুরু হয়। তেজ চালাকি করে যখন রেস শুরু হচ্ছিল তখনই আজাদের বুকের কাছটা চাকু মেরে দেয়। ফলে বন্দুকের আওয়াজ চলার সাথে সাথে সব ঘোড়া ছুটতে শুরু করলেও আজাদ ছোটে না। সে এলো পাথারি এদিক ওদিক হাত পা ছুটতে থাকে কারণ তার প্রচন্ড কষ্ট হচ্ছিল। ওদিকে তেজই রেসে সবার আগে এগিয়ে যাচ্ছিল। এই রেসটাই তার জীবন বদলানোর, সব গ্রামবাসীর ভালো করার জন্য একমাত্র সুযোগ ছিল। সে আজাদের সামনে বসে পড়ে এবং কাঁদতে থাকে। আজাদ তাকে কাঁদতে দেখে এবং তার বিক্রমের কথা মনে পড়ে। আজাদের মনে পড়ে যে কিভাবে বিক্রম তাকে ছোট থেকে বড় করেছিল এবং কিভাবে বিক্রম মারা গেছিল। বিক্রমের কথা মনে পড়তেই আজাদের মনে এক অদ্ভুত শক্তির সঞ্চার হয় এবং সে গোবিন্দকে নিয়ে দৌড়াতে শুরু করে। সবাইকে পিছনে ফেলে তারা এগিয়ে যাচ্ছিল। এরই মধ্যে গোবিন্দ জেমসকেও তার ঘোড়া থেকে ঠেলে ফেলে দেয়। বিভিন্ন ধুলোয় ভরা পাহাড়ি পথ পেরিয়ে তারা এগিয়ে যাচ্ছিল। এর মধ্যে তেজ বারবার গোবিন্দকে তার ঘোড়া থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু শেষে সেই তেজকে ঘোড়া থেকে ফেলে দেয় এবং সে প্রথম হয়। গ্রামের লোকেরা মহা খুশি হয় কারণ এই পুরস্কারের টাকা দিয়ে তারা জমিদারের সমস্ত ঋণ শোধ করে দিতে পারবে এবং জমিদারের মুখটা এই সময় দেখার মতো ছিল। গোবিন্দের দাদি জমিদারকে বলে যে এবার থেকে আমাদের গ্রামে সাম্যের এক নতুন অধ্যায় শুরু হবে। আমাদের দেশের নানা বড় বড় বীরত্বের কাহিনীর মধ্যে এটা ছিল একটা ছোট্ট বীরত্বের কাহিনী যেটা কিনা একটা গ্রামকে বাঁচাতে সক্ষম হয়েছিল। তো তোমাদের এই সিনেমাটা কেমন লাগলো? আর রবিনা ট্যান্ডনের মেয়ের ডেবিউ সিনেমাকে তোমরা 10-এ কত রেটিং দেবে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। এই চ্যানেলে আমি তোমাদের জন্য অনেক নতুন নতুন মুভি এক্সপ্লেন করে থাকি, তাই জন্য তোমরা এক্ষুনি সাবস্ক্রাইব করে দিও। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। সাবস্ক্রাইব করলে আমার খুবই ভালো লাগবে।